প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। সকাল ৯টায় সেখানে পৌঁছলে সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাকে স্বাগত জানান এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এদিকে আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন তারা। উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতেও আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে প্রতিশ্রুতি দেয়া কাজগুলো শুরু করেছেন, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নির্বাচনী পরবর্তী অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসাবে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। তার নেতৃত্বে মানবতাবিরোধীর ৩টি মামলা নিষ্পত্তি করে প্রসিকিউশন। রাজধানী ঢাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৪ জন আগুনে দগ্ধ হয়েছেন। আজ ভোর ৩:৪টার দিকে হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে ভোর ৫:৩০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। আজ ভোর ৫:৩০টার দিকে হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এক ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় জামাতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সলঙ্গা থানা শাখার জামাতে ইসলামের আমির রশিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার জামাতে ইসলামের আমির শাহিন আলম, সলঙ্গা থানা শাখার জামাতে ইসলামের সেক্রেটারি রাকিবুল হাসান সহ অন্যান্যরা। সিলেটের গোয়াইনঘাটে জাফলং এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ৯ জনকে আটক করেছে টাস্কফোর্স। অভিযানে প্রায় ৫৫,০০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। রোববার উপজেলার জাফলং বাজারঘাট, জুমপাড় ও বল্লাঘাট সহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৮০ থেকে ৯০টি বার্কি নৌকা এবং ১৫টি ইঞ্জিন চালিত নৌকা বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সরকারি কমিশনার ভূমি ওমর ফারুক। এ সময় থানা পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, উপজেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাকিউল আজম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মংলা বন্দর চলতি ২০২৫-২৬ অর্থ বছরে প্রথম ৭ মাসে ছাড়িয়ে গেছে গত অর্থ বছরের পুরো লক্ষ্যমাত্রা।
বন্দর কর্তৃপক্ষ বলছে, জাহাজ আগমন ও কার্গো হ্যান্ডেলিং দুই ক্ষেত্রেই বেড়েছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। নতুন অপারেশন বার্ট চালু হওয়ার ফলে মিলেছে বড় জাহাজ নোঙর করার সক্ষমতা। মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানান, মোট 515টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে আগমন করেছে। আমদানি হয়েছে 6,404টি রিকন্ডিশন গাড়ি। কার্গো হ্যান্ডেলিং হয়েছে 42,66,000 মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় 25.3% বেশি। অর্থ বছরের এখনও 5 মাস বাকি থাকলেও ইতিমধ্যে গত বছরের কন্টেইনার হ্যান্ডেলিং পরিমাণ ছাড়িয়ে গেছে বলে জানান তিনি। কুষ্টিয়ার দৌলতপুরে অভিযানে 3,440 পিস ভারতীয় চকলেট, বাজি এবং একটি মোটরসাইকেল সহ 2 জনকে আটক করেছে বিজিবি। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুণ্ডী সীমান্ত এলাকার হোসেনাবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামে দৌলতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণের খবরে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। আধুনিক স্ক্যানিং ব্যবস্থা কিছুটা নাজুক হলেও ভারত থেকে আসা শত শত পাসপোর্ট যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে হ্যান্ড হেল্ড থার্মাল স্ক্যানার দিয়ে। জরুরি ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে বলেও জানিয়েছে মেডিকেল টিম। বেনাপোল থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণের খবরে বাড়তি সতর্কতা জারি করেছে আশপাশের রাজ্যগুলো। স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়ও। এ কারণে বাড়তি নজর রাখা হচ্ছে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে। ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা সহ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। দেয়া হচ্ছে সচেতনতামূলক পরামর্শ। আমি ভারত থেকে আসার পরে মেডিকেল টিম এখানে আমাকে চেক আপ করছে, বলেছে যে নিপা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য দিছে আমাকে জানার জন্য। আমি বাংলাদেশে আসার পরে মেডিকেল টিম আমাকে সুন্দরভাবে সবকিছু করেছে, কিভাবে কি করলে নিপা ভাইরাস হবে না সেই পরামর্শ দিয়েছে। নিপা ভাইরাসের সম্পর্কে জানতে চেয়ে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে নিপা ভাইরাস আমার ভিতরে নাই, তাপমাত্রাটা তো দেখলো। বাংলাদেশ মেডিকেল টিম আমাকে বললো নিপা ভাইরাস সম্পর্কে, আমি জানলাম আরো কিছু। আমি আগেও শুনেছি, এটা এখন আরো একটু ধারণা ক্লিয়ার হয়েছে। খেজুরের রস বাদুড় থেকে ছড়ায় যেহেতু এটা। ভারত থেকে আসা যাত্রীদের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানাচ্ছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র সংশ্লিষ্টরা। আক্রান্ত কাউকে শনাক্ত করা গেলে পাঠানো হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নির্ধারিত হাসপাতালে। নিপা ভাইরাস বা অন্যান্য এর কোনো লক্ষণ আছে কিনা এগুলো যাত্রীদের শনাক্ত করা হচ্ছে। আর যাত্রীদের যে টেম্পারেচার বা জ্বর, মাথা ব্যথা এই ধরনের সিমটম গুলো আছে কিনা এগুলো দেখা হচ্ছে। না, এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো রোগী পাইনি। যদি পাওয়া যায় আমাদের নির্দেশনা আছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো। এই ভাইরাসগুলো শনাক্ত করার মূল যে জিনিসগুলো সেটা হচ্ছে লক্ষণ। এই লক্ষণগুলো আমরা পর্যবেক্ষণ করে দেখছি এবং এই লক্ষণ যদি কোনো যাত্রীর ভিতর থাকে তাহলে আমরা সেটা হচ্ছে যে সদর হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স এবং আইডিসিআর, সিডিসি এগুলোকে অবহিত করা, এগুলোকে এই যাত্রীগুলোকে আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে সঠিকভাবে রোগটা নির্ণয় করার জন্য আমরা তাদের কাছে পাঠানো হয়। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের আধুনিক থার্মাল স্ক্যানার অকেজো থাকায় যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে কেবল হ্যান্ডহেল্ড থার্মাল স্ক্যানার। এখন পর্যন্ত কোনো ল্যাব টেস্ট বা আইসোলেশনের ব্যবস্থাও নেওয়া হয়নি। নিপা ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর পদক্ষেপ নেবে বন্দর কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সচেতন মহলের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। টার্মিনালের অবস্থা কি করেছে?